এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের ১১ নম্বর পর্ব। প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনের চেয়ারে বসে আছে। আমি স্যারের কাছে যাই, বললাম, স্যার, আপনি নাকি আমাকে ডেকেছেন? প্রিন্সিপাল স্যার বলল, হ্যাঁ আমি। তো স্যার বলুন কি করতে হবে আমাকে? প্রিন্সিপাল স্যার, সাকিব, তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করে দিয়েছিলাম, কিন্তু তুমি নাকি ওনাকে ঠিকমতো সময় দিচ্ছ না। আমি, স্যার, আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়? প্রিন্সিপাল স্যার, না, তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে? অবাক হয়ে বললেন। আমি এসব আর বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপরেও তিনি আবার ম্যাম। আমি সেদিনই আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আর এখন যদি আপনি আমাকে এইসবের মধ্যে জড়ান, তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব বলে দিলাম। এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম। মেজাজটা বিগড়ে গেল। শালা যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানতেছে। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো। আমিও ক্লাসে করতে লাগলাম। আজকেও আমার দিকে আর চোখে তাকিয়েছিল। আমাকে বিষয়টা খুব খারাপ লাগতেছে, কারণ ক্লাসের প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করতেছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম। আড্ডা দিতে দিতে রিয়াদ আমাকে বলল, দোস্ত, ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমি, দেখ, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে। রাজীব বলল, কিন্তু সাকিব, একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আবার ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমিকে দেখে ম্যাম কি বিহেভটাই না করলো। আর ক্লাসে তো সবসময় তোর দিকে তাকিয়ে থাকেই। এখন এটাকে যদি তুই আবেগ বলিস, তাহলে তো ভুল হবে। আমি এসব শুনতে চাচ্ছি না, সো এই টপিকটা বাদ দে। ইকবাল, ঠিক আছে, কিন্তু একটা কথা তুই আমাকে সত্যি করে বলবি। আমি, হ্যাঁ বল। ইকবাল, তোর সাথে ম্যামের কি সম্পর্ক? মানে কি বুঝাতে চাচ্ছিস তুই? ইকবাল, মানেটা হলো সহজ। সেই দিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখেছিলেন, তখন তোকে বলেছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলিস, এখনও আছিস। আবার তোকে লুচ্চাও বলেছিলেন। আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিলিস, আর ম্যামও তোর দিকে দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেটা কেউ লক্ষ্য না করলেও আমি করেছি। আরও অনেক প্রমাণ আছে, যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম একে অপরকে আগে থেকেই চিনতিস। এবার সত্যিটা বল প্লিজ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। আমি বললাম, তোরা আমার সম্পর্কে কি জানিস? রিয়াদ, কি জানি মানে? তুই এ পৃথিবীতে এতিম ছিলি, আর তোর বাবা, যিনি মারা গেছেন, তোকে রাস্তা থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেন। আর তিনি মৃত্যুবরণ করার সময় তার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যান। এটাই তো আমরা জানি। আমি এতিম নই। ওরা সবাই মানে? অবাক হয়ে, আমি এতিম না। আমি তোদের মিথ্যা বলেছিলাম। এ পৃথিবীতে তোদের মতো আমার মা বাবা ভাই ভাবি সবাই আছে। ইকবাল, কিন্তু তারা কোথায় আছে? আর তুই বা তাদের ছেড়ে এখানে একাই আছিস কেন? উত্তেজিত হয়ে, তাহলে শোন তোরা। এরপরে কলেজ লাইফ থেকে শুরু করে বাসা থেকে বের হয়ে ঢাকায় আসা পর্যন্ত সব কিছু তাদের বললাম। আমার সব কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসেছে। ইকবাল তার আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর উপর দিয়ে এত কষ্ট গেছে আর তুই সব কিছু মুখ বুজে সহ্য করেছস? তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি? কান্না করতে করতে বলল। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর পরিবেশটা ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম, দোস্ত, এবার তুই বল কিভাবে আমি সামিয়াকে মেনে নিব। সব কিছু ভুলে মেনে নিতাম, কিন্তু সেদিনের তার ব্যবহারে আমাকে আবার বুঝিয়ে দিয়েছে যে
আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ। আর যদিও ভালোবাসা হয় তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দিব, যেটা আমাকে দেওয়া কষ্টের চেয়ে 1000 গুণে বেশি, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ইকবাল: কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ। তুই ভালোভাবে বুঝে মেনে নে ভাই, বেশি কষ্ট দিতে যেয়ে যেন আবার হারিয়েও না ফেলিস। সাকিব: হ্যাঁ শাহিদ ইকবাল, কিন্তু ঠিকই বলেছে। আমি: আরে না, হারিয়ে যাবে কোথায়, এখন আমার বাসায় থাকে। ইকবাল: কি, তোর বাসায় থাকে? আমি: আচ্ছা, ভালো থাকিস তোরা। আমি বাসায় যাব। বন্ধুরা: ঠিক আছে, যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে থেকে আড্ডা দেয়, কিন্তু সেখানে নেহা নেই, ওর কয়েকটা বান্ধবী বসে আছে। আমি ওদের কাছে যেয়ে বললাম, নেহা কোথায় গেছে বলতে পারবে কি? নেহার বান্ধবী: নেহা তো ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে। আমি: ভাবি মানে? কিছুটা অবাক হয়ে। নীলা, নেহার বান্ধবী: ভাইয়া, আপনি মনে হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না। ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে, আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন। ও, এবার বুঝলাম আসল কাহিনী। আমি ওদের বললাম, আরে তোমরা যা ভাবতেছো তা নয়। নীলা: বুঝি ভাইয়া, বুঝি। এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন? কি এক মুশকিলে পড়লাম রে ভাই, বিয়ে না করি আজ বিয়ের ট্রিট দিতে হচ্ছে, তাও আবার আমার এক্সের। মন চাচ্ছে আজকে থাপ্পড় মেরে ওদের কান ফাটিয়ে ফেলি। কিসের যে তো ভাবি মনে মনে বললাম। ঠিক আছে, ক্যান্টিনে চলো। এরপরে ওদেরকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যে দেখি সামিয়া, মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে। আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহার সামিয়া কিছুটা অবাক হলো। মিম আমার কাছে এসে বলল, নেহা তার বান্ধবীদের জিজ্ঞাসা করল, কি তোরা এখানে কেন? নেহার বান্ধবী: আরে ভাইয়া আজকে ট্রিট দিবে তাই আসলাম। নেহা: ভাইয়া ট্রিট দিবে মানে? নীলা: ভাইয়া বিয়ে করেছে তাই। এমন সময় সামিয়া পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে সামিয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। বিষণ্ণ মুখে নিশার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিয়ে করেছে মানে? সামিয়ার এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তা আমি বুঝাতে পারবো না। নীলা: হ্যাঁ ভাবি, সরি ম্যাম, আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন? ভাইয়া ভাবি এক গ্লাস পানি খাওয়ান। নীলার কথা শুনে যেন সামিয়ার কলিজায় পানি আসলো। সামিয়া মুচকি হেসে বলল, না না, আমি ঠিক আছি। কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকা অর্ডার দিয়েছি। আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি। নেহা আর সামিয়া আমাদের সামনের টেবিলে বসেছে, আর আমি আর সামিয়া মুখামুখি বসেছি, যার ফলে আমি কি করব তা সামিয়া দেখতে পাবে। আর আমার ডান পাশের চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলে বসে আছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না, সে নাকি তার মামনির সঙ্গে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, ভাইয়া আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে যে বাবা, আমি তো অবাক না হয়ে পারলাম না। আমি বললাম, না আমি খাবো না, তোমরা খাও। নীলা: আপনি না খাইলে আমিও খাবো না, মুখটা ভার করে। নীলার কথা শুনে যেন সামিয়ার কলিজায় পানি আসলো। সামিয়া মুচকি হেসে বলল, না না আমি ঠিক আছি। কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকা অর্ডার দিয়েছি। আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি। নেহা আর সামিয়া আমাদের সামনের টেবিলে বসেছে। আমি আর সামিয়া মুখামুখি বসেছি, যার ফলে আমি কি করব তা সামিয়া দেখতে পাবে। আর আমার ডান পাশের চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলে বসে আছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না, সে নাকি তার মামনির সঙ্গে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, ভাইয়া আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে যে বাবা, আমি তো অবাক না হয়ে পারলাম না। আমি বললাম, না আমি খাবো না, তোমরা খাও। নীলা: আপনি না খাইলে আমিও খাবো না, মুখটা ভার করে।
নীলার কথা শুনে যেন সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দেখি মায়াবী হরিণীর মতো তাকিয়ে আছে। হয়তোবা ভাবতেছে, শাহিদ, আমি তোমাকে আমার হাতে খাইয়ে দিব, তুমি ওদের হাতে খেও না। কিন্তু সেই অধিকার তাহার নেই। ওহ ও, এই তো একটা ভালো বুদ্ধি পেলাম তাকে মানসিকভাবে হার্ট করার। আমি নীলাকে বললাম, এতই করে যখন বলতেছ তাহলে দাও। এরপরে নীলা আমার মুখে একটা ফুচকা তুলে দিল। দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুচকায় একটা চিবানি দিয়ে বললাম, আহা, তোমার হাতে ফুচকা খাইতে তো অনেক টেস্ট। নীলা, ভাবি কি আপনাকে এইভাবে খাইয়ে দেয় না? এই রে, এবার কি বলবো আমি? আরে সেই কথা আর বলো না, তোমার ভাবি তো। কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠল। ভাইব্রেশন মুডে ছিল। পকেট থেকে বের করে দেখি অফিসের এমডি সাহেব ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আজকে একটু অফিসে আসতে পারবেন কি? আঙ্কেল, আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, নাম ধরে ডাকবেন। রেগে, আচ্ছা বাবা, তুমি কি আজকে অফিসে আসতে পারবে? আচ্ছা দেখি কটার সময়? দুপুর 2টা থেকে 3টের মধ্যে এসো। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বাবা। এমডি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপরে ফুচকার যা বিল হয়েছে তা পে করে দিয়ে ওদের থেকে বিদায় নিয়ে নেহাকে গেটের কাছে যেতে বললাম। এরপরে আমি পার্কিং লটে যায় বাইকটা নিয়ে গেটের সামনে আসলাম। বাইকে ওঠার সময় ঘটল এক বিপত্তি। নেহা, মিম আর সামিয়া গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি মিম আর নেহাকে বাইকে উঠতে বললাম, কিন্তু আমার মেয়ে ওর মামনিকে ছাড়া বাইকে উঠবে না। আমি কিচ্ছু বুঝি না ছোট্ট বাচ্চার কি করে তার মামনির প্রতি এত টান। কয়দিনের পরিচয় হবে? আমি বললাম, দেখো মিম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ধমক আর রেগে বললাম। আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। আর একটা ঝামেলায় পড়লাম। মিমকে কান্না করতে দেখে সামিয়া বলল, থাক, ওকে কিছু বললিয়া, আমি ওকে নিয়ে রিকশায় করে যাচ্ছি। নেহা, তুমি বাইকে ওঠো। নেহা, না, তুমি মিমকে নিয়ে বাইকে যাও, আমি রিকশায় যাচ্ছি। আর মিম রিকশায় উঠলে কান্না করে। নেহার কথা শুনে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তোবা ভাবতেছে আমি তাকে উঠার অনুমতি দিব এই আশায়। আমি সামিয়াকে বললাম, বাসা ভাড়া দেওয়ার পরে আবার বাইকে করে নিয়ে যেতে হবে? শুনুন, আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে নিচ্ছি, এর থেকে বেশি কিছু নয়, ওঠুন। সামিয়া খুশি হয়ে বাইকে উঠে পড়ল। আর আমার মেয়ে আমার সামনে তালের টাঙ্কিতে বসে পড়ল। সে নাকি তার মামনির কোলে বসে থাকবে, তো এইখানে কেন? নেহাকে একটা রিকশা করে বাসায় পাঠিয়ে দিলাম। আমি বাইক স্টার্ট দিতেই সামিয়া আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরতে চাইল। আমি বাইকটা বন্ধ করে সামিয়াকে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন কেন? আপনিও তো নষ্ট হয়ে যাবেন। তাই বলি কি, দূরত্ব বজায় রেখে বসেন। আমার কথা শুনতে পেরে সামিয়া আমার ঘাড় থেকে হাত নামিয়ে একটু সরে বসল। আমি একটা মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।